হুম, তাহলে এই দুটো বাক্যের পরে কিন্তু দাঁড়ি দিতে হবে, তাই না? আচ্ছা, তারপরে নাজিহা তুমি দুইটা বাক্য বলো তো মিসকে। আমি আমি আজকে মাদ্রাসায় গিয়েছি। আমি আজকে একটি চকলেট খেয়েছি। আচ্ছা, তো দুটো বাক্য এই যে মানে বাক্য যে শেষ হলো, একটা বাক্যের যে সমাপ্তি হয় বা এন্ড হয় তখনই কিন্তু বাক্যের সমাপ্তি হওয়ার পরে দাঁড়িয়ে দেওয়া হয়। এই জিনিসগুলো কিন্তু এখন ভালো মতো জেনে রাখো, কারণ পরে কিন্তু তোমাদের এরকম শুধুমাত্র বাক্য আকারে আসবে না। যে ধরো এখানে লিখেছে যে সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরলো, তোমরা বললা যে আজকে আমি একটি চকলেট খেয়েছি, সে বললো যে আজকে আমি স্কুলে গিয়েছি। এই জিনিসগুলো কিন্তু এরকম শুধুই বাক্য আকারে আসবে না। এক্সামে কিন্তু আমি যখন কোয়েশ্চেন করবো তোমাদেরকে বলে দিচ্ছি, কোয়েশ্চেন করার টাইমে কিন্তু তোমাদেরকে একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, ঠিক আছে? একটা প্যারাগ্রাফের মতো দেয়া থাকবে ছোট করে, ওটার মধ্যে তোমরা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বসাবে, ঠিক আছে? কোয়েশ্চেন কিন্তু এভাবেই হবে। এখন এটা পড়িয়ে তারপর একটা নমুনা দেখাই দিব তোমাদেরকে, সেই নমুনা অনুযায়ী হচ্ছে তোমাদের এক্সামে আমি কোয়েশ্চেন করবো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, তারপর আছে হচ্ছে কমা। একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়। কমা কখন ব্যবহার করা হয় বলো তো? একটু বিরতি বুঝাকে। হ্যাঁ, শাকিল একটু শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। নেটওয়ার্ক মাঝে বলে তো। হুম, আচ্ছা, তো একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়, যেমন আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুই আর হাসনা হেনা। এই যে এখানে গোলাপের পর একটু থামলো, এখানে একটা কমা ব্যবহৃত হবে। বেলির পর থামলো, এখানে একটা কমা ব্যবহৃত হবে। জুইয়ের পর কিন্তু আর কোনো কমা ব্যবহৃত হয়নি, কারণ জুইয়ের পরে একটা আর ব্যবহার করা হয়েছে। এখন যদি আর এর জায়গায় এবং ব্যবহার করা হতো, তাহলেও কিন্তু তুমি কোনো কমা ব্যবহার করতে না। একটা জিনিস মাথায় রাখবে যে যখন তোমরা কমার ব্যবহারটা করবে, এইরকম উদাহরণ দিয়ে যদি থাকে, যেমন আমার এই ফুলগুলি পছন্দ, কি কি ফুল পছন্দ, লেখা আছে যে গোলাপ, বেলি, জুই আর হাসনা হেনা। যখন এগুলি লিখবে তখন এবং ও এর আগে মানে লাস্ট যে নামটা লিখবে, এখানে লাস্ট নামটা কি আছে? হাসনা হেনা। এই লাস্ট নামটা লেখার আগে যদি তুমি এবং ব্যবহার করো, তাহলে সেখানে কিন্তু কোনো কমা ব্যবহার করবে না। যদি ও ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু কোনো কমা ব্যবহার করবে না। কমা কখন ব্যবহার করবে? এই যে ফুল, কি কি ফুল আছে? গোলাপ, তারপর একটা কমা দেবে, বেলি, তারপর একটা কমা দেবে, এরকম ভাবে। যেমন আজকে ক্লাস করছে ইন্দ্রনীল, একটা কমা দিবে। শাকিলের পর এবং এবং নাজিহা, তো শুধুমাত্র ইন্দ্রনীল আর হচ্ছে শাকিলের মাঝখানে একটা কমা বসবে, তারপরে এবং দিয়ে তারপর নাজিহা, ঠিক আছে? এভাবে সবাই বুঝতে পারছো কমার ব্যবহার? জি ম্যাম। ঠিক আছে। তারপরে দেখো সেমিকোলন। সেমিকোলনটা কি? ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটো বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহার করা হয়। ঘনিষ্ঠ সম্পর্ক আছে মানে একটা বাক্যের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মানে একটা ব্যক্তিত্বকে বোঝানো হচ্ছে, এরকম কোনো কিছু বোঝালে তখন আমরা সেখানে সেমিকোলন ব্যবহার করি। এখানে কি লিখেছে? তিনি এলেন, তারপর একটা সেমিকোলন ব্যবহার করেছে, তবে বেশিক্ষণ বসলেন না। এখানে একজন ব্যক্তির কথাই কিন্তু বলা হয়েছে, তাই না? তো এখানে সেমিকোলন ব্যবহার করা হচ্ছে। এবার তোমরা একটা একটা করে আমাকে বাক্য বলবে সেমিকোলন দিয়ে, বলো তো। ম্যাম কে আমি বলবো? তুমি কে, শাকিল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলো বলো। বলতেছি, শুনেন যে তিনি ভাত খেলেন কিন্তু অল্প খেলেন। আচ্ছা, তারপর আর তিনি এখানে কোথায় কি বসবে বলো? এখানে কোথায় দাঁড়িয়ে বসবে, কোথায় সেমিকোলন বসবে বললে না তো? তিনি ভাত খেলেন, এখানে সেমিকোলন বসবে। তার হুম, তবে বেশি খেলেন না, লাস্টে দাড়ি বসবে। দাঁড়িয়ে বসবে, আচ্ছা। এবার হচ্ছে ইন্দ্রনীল, তুমি একটা বাক্য বলবে সেমিকোলন দিয়ে। সে বলেছে গতকালকে সে কালকে সে স্কুলে আসবে, কিন্তু আজকে সে স্কুলে আসে নাই। আহ, আসবে বলেছে এখানে সেমিকোলন, আর লাস্টে আসে নাই, এখানে দাঁড়ি। ঠিক আছে, নাজিয়া তুমি একটা বাক্য বলো তো সেমিকোলন দিয়ে। সে আজকে বাসায় সে আজকে বাসায় এসেছে কিন্তু বেশিক্ষণ থাকেনি। এখানে কোথায় কি হবে বলো? সে আজকে বাসায় এসেছে, এরপরে সেমিকোলন হবে, বেশিক্ষণ থাকেনি, এরপরে দাড়ি হবে।
দাঁড়িয়ে হবে। গুড। সবাই তো পারো তাহলে। প্রশ্ন চিহ্নটা কিরকম হয় দেখো তো? প্রশ্ন চিহ্নটা হচ্ছে সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে। এই যেমন মিস তোমাকে জিজ্ঞেস করলাম এখন যে নাজিহা নওফা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? প্রশ্নটা করলাম। নাজিহা নওফা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন হবে। এখানে যে প্রশ্ন করলাম এখানে একটা প্রশ্নবোধক। আমি ইন্দ্রনীলকে জিজ্ঞেস করলাম, ইন্দ্রনীল তুমি কি আমার ক্লাস বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রশ্ন করলাম। প্রশ্নের শেষে কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এটা তো আমরা সবাই জানি, এটা আর আলাদা করে কিছু বলার নেই। বিষয় চিহ্নটা কেমন হয়? বিভিন্ন আবেগ বোঝাতে বিষয় চিহ্ন বসে। যেমন আমি বললাম যে বাহ তোমরা তো চমৎকার করেছো বা চমৎকার রেজাল্ট করেছো। ধরো তোমাদের যে মান্থলি এক্সামটা হবে, তাই না? মান্থলি এক্সামটার পরে যখন তোমরা যারা যারা ভালো করবে, আমি আশাবাদী যে তোমরা সবাই ভালো করবে। তো যারা যারা ভালো করবে তাদেরকে আমি কিভাবে বলবো যে এরকম ভাবে, বাহ তোমরা তো চমৎকার ফলাফল করেছো। এখানে এই যে আমি বাহ বললাম এটার পরে কিন্তু একটা আশ্চর্যবোধক বা বিস্ময়বোধক চিহ্ন কিন্তু একটা হবে। এটাকে ইংলিশে বলে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। সেন্টেন্স না, মানে ধরো বাক্যটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, মানে হচ্ছে বাহ তুমি চমৎকার রেজাল্ট বা ফলাফল করেছো, এটা পুরো বাক্যটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা ম্যাম। ওকে। আর তাহলে হ্যাঁ বুঝতে ম্যাম। পারছি আমরা যে ধরো আবেগ বা ভাব এরকম বোঝাতে, যে চমৎকার কোনো কিছু, সুন্দর দৃশ্য এরকম বোঝাতে আমরা বিষয় চিহ্ন ব্যবহার করব। সবাই বুঝতে পারছো বিষয় চিহ্ন হ্যাঁ কি? ম্যাম। ইন্দ্রনীল, ইন্দ্রনীল হ্যাঁ ম্যাম। কি বুঝতে পারছো নাকি ঘুমাই গেছে কোনটা? তুমি কি ঘুমায় পড়ছো? না ম্যাম। শুনছো? শিওর তো? জিজ্ঞেস করলে পারবা? তুমি একটা বিষয় চিহ্ন দিয়ে একটা বলো তো, বিষয় চিহ্ন ব্যবহৃত আমার একটা সেন্টেন্স আছে, বলো তো। বাহ তুমি কি ভালো খেলছো। আর আর কিছু নাই? বাহ ছাড়া আর কিছু নাই দুনিয়াতে আশ্চর্যবোধক? ইন্দ্রনীল, আরেকটা বাক্য বলো। ওয়াও, আজকের আবহাওয়া খুব কোথায় সুন্দর। কি বসবে সেটা আমাকে বলে দিতে হবে, আমি জানি না, আমাকে জানাই দিতে হবে। ম্যাম বাংলাদেশ ভাষা বললো তো ওই। ওয়াও এর পরে আশ্চর্য জি। নাজিহা, আরেকবার বলো বাক্যটা, এবং কোথায় কি মানে বসেছে সেটা আমাকে জানাতে হবে, আমি কিন্তু জানি না। যখন আমি প্রশ্ন করব তখন বাক্যটা বলার সাথে সাথে বলে দিবা যে এই বাক্যের এখানে এখানে এই বিরাম চিহ্ন বসবে, ঠিক আছে? আহ, জি ম্যাম। বলো নাজিয়া, বলো বলো, একটা বাক্য বলো বিষয় চিহ্ন দিয়ে। জি ম্যাম। বলো তাহলে। আহারে সে খুব অসুস্থ। এখানে আহারে এরপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন আসবে। হ্যাঁ, তারপরের বাক্যটা শেষে দাড়ি বসবে, তাই না? হুম। আচ্ছা, এবার এবার আমরা হচ্ছে লাস্টে হাইফেন দিয়ে একটু বুঝবো। দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়। যেমন ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তো খাতা কলম দিয়েই আমরা লিখি, তাই না? এটা একটা হতে পারে না হ্যাঁ ম্যাম। হাইফেনের ব্যবহার? এখানে খাতা আর কলমের মাঝখানে কিন্তু হাইফেন ব্যবহার করা হবে, তাই না? এখানে কি লিখেছি? দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো দেখো কি বলেছি, যে দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়। যেমন ভালো মন্দ নিয়েই মানুষের জীবন, এখানে যে ভালো এবং মন্দের মাঝখানে একটা হাইফেন ব্যবহার করা হয়েছে। তারপর ধরো আমি বললাম যে খাতা কলম দিয়েই আমরা লিখি, খাতা এবং কলমের মাঝখানে একটা হাইফেন দিলাম, তাই না? তারপরে আমরা বললাম যে দোষ, আহ দোষ গুণ নিয়েই মানুষ, এখানে যে দোষ আর গুণ বললাম, দোষ এবং গুণের মাঝখানে কি হবে বলো তো? হাইফেন। হ্যাঁ, এই যে দোষ এবং গুণ, এই যে দুটি শব্দকে এক করলো একটা একটা জিনিস, সেটাই হচ্ছে কিন্তু একটা চিহ্ন, সেটাই কিন্তু হচ্ছে হাইফেন। তাহলে দোষ গুণ মিলেই একজন মানুষ, এখানে দোষ এবং গুণের মাঝখানে একটা হাইফেন বসবে। এবার আমাকে তোমরা একে একে হাইফেন দিয়ে একটা একটা বাক্য বলবে। ম্যাম আমি আগে বলবো। শাকিল। বলো সেখানে অনেক বলো। ছোট বড় বাড়ি রয়েছে,
এখানে ছোট বড় মাঝখানে হাইফেন রয়েছে। গুড, ম্যাম আমি এই একটু তো। আসতেছি। তারপর নাজিহা বলো। এ- আচ্ছা, আসো। ইন্দ্রনীল, তুমি তুমি বলো। নাজিয়া, সারিয়া, শাকিল শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা শাকিল, হাইফেন দিয়ে আরেকটা বাক্য বলো তো। আরেকটা বাক্য। হাইফেন দিয়ে। এক থামেন ম্যাম, একটু ভাবি। সেইখানে রাজা প্রজা একসাথে থাকে। এখানে রাজা প্রজার মাঝখানে হাইফেন থাকবে। হাইফেন থাকবে, গুড। আচ্ছা, ইন্দ্রনীল আরেকটা বলতে পারবে হাইফেন দিয়ে? আহ, তোমার- সে সে আমি একসাথে ঘুরতে বের হই। সে এবং আমি মাঝখানে হাইপেন বসবো। উম, না, এরকম না। এখানে সে আমি সম্বোধন করতে কমা বসতে পারে, কিন্তু এখানে হাইফেন দেওয়া যাবে না। দুইটা বিপরীত টাইপের শব্দ যখন এক করে তখন আসলে সাধারণত হাইফেনটা বসে। যেমন আমরা বললাম যে দোষ গুণ, ভালো মন্দ, খাতা কলম, তারপর ভাই বোন বলতে পারো, তাই না? ভাই বোন একসাথে খেলা করছে, এখানে ভাই বোন লিখলা না, ভাই বোনের মাঝখানে একটা হাইফেন দিতে পারো। এইরকম হবে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। কে ক্লাস থেকে বের হয়ে গেল, কে বুঝলাম না। নাজিহা। আচ্ছা, তারপরে দেখো, ড্যাশ। এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝখানে ড্যাশ বসে। যেমন তিনি ভালো রাজা, যিনি প্রজাদের কথা সব সময়ই ভাবেন। এখানে একটা ড্যাশ ব্যবহার করা হয়েছে, তাই না? তারপর আছে কি কোলন। উদাহরণ উপস্থাপনের সময় কোলন বসে। উদাহরণ উপস্থাপনের সময় কোলন বসে। যেমন আমরা তিনজন একসাথে ক্লাস করছি। কে কে? এখানে এই যে তিনজন একসাথে ক্লাস করছো, যেমন নামগুলো যে বলবা, তিনজন একসাথে ক্লাস করছি। যেমন এই যে যেমন বললে, যেমনের পর হচ্ছে একটা কোলন চিহ্ন হবে। তারপরে তোমরা বলবে যে ইন্দ্রনীল, নাজিহা আর হচ্ছে শাকিল। এরকম উদাহরণ বোঝাতে কিন্তু কোলন ব্যবহার করা হয়, তাই না? এখানে কি আছে? উদাহরণ উপস্থাপনের সময় কোলন বসে। যেমন যেমন এই যে যেমন বলছে না, যেমনের পর কিন্তু একটা কোলন আছে। যোগাযোগের দুটি রূপ, দুটি রূপ বলার পরও কিন্তু যোগাযোগের যে দুটি রূপ কি কি সেটা বোঝানোর জন্য কিন্তু একটা কোলন আসছে। ভাষিক যোগাযোগ এবং আভাষিক যোগাযোগ, এরকম। এবার তোমরা কোলন দিয়ে বলো তো। ম্যাম আমি বলি, বলো। জ্যামিতিতে গুণ বলতে তিন দিক বোঝানো হয়, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ইয়েস, গ্রেট। এই যে দেখছো, এখন তো পারলা। ঠিকই তো পারলা, নিচ থেকে সুন্দর হয়েছে। এখানে কোথায় কোলন বসবে বলো তো ইন্দ্রনীল? ম্যাম যেমনের এখানে। আর ইয়েস, মনে রাখবে। বোঝানো হ্যাঁ। পারি। এবার কে আছো? শাকিল, তুমি বলো তো আমি এবারে। বিভিন্ন পশু পাখির নাম, যেমন গরু, ছাগল, ময়ূর পাখি ইত্যাদি। হুম, এখানে কোথায় কোলন বসবে? যেমনে, যেমনের পর। হ্যাঁ, যেমনের পর। আচ্ছা, তারপর কি উদ্ধার চিহ্ন। উদ্ধার চিহ্নটা কিরকম? কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে। যেমন শিক্ষক বলেছেন, তোমরা বড় হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই যে শিক্ষক বলেছেন, তারপর একটা কমা হবে, তারপর এই যে একটা বাক্য, সরাসরি উদ্ধার চিহ্ন এখানে ব্যবহৃত হবে। কারো কথা সরাসরি দেখাতে হলে, যেমন শিক্ষক বলেছেন যে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে যখন বড় হবে। এই যে শিক্ষক একটা উক্তি করেছেন, এরকম একটা উক্তির মধ্যে কিন্তু এইরকম একটা, যেমন আমি বললাম যে ধরো বললাম যে, ধরো আমি তোমাদের টিচার, তোমরা বলবে যে বর্ণা মিস বললেন লোভে পাপ পাপে মৃত্যু। এখানে লোভে পাপ লেখাটার আগে কিন্তু একটা উদ্ধার চিহ্ন বসবে, পাপে মৃত্যু পর কিন্তু একটা দাঁড়ি দিয়ে তারপরে উদ্ধার চিহ্ন শেষ হবে, ঠিক আছে? উদ্ধার চিহ্ন দিয়ে একটা উদাহরণ বলো তো এবার, দেখি কে কি বলতে পারো ম্যাম উদাহরণ চিহ্ন দিয়ে। আমি বলি আগে। হ্যাঁ বলবে, কিন্তু তার আগে আমাকে তুমি নাজিহা বলো কোথায় গিয়েছিলে। নেটওয়ার্ক চলে গেছে। নেটওয়ার্ক বারবার কেন চলে যাবে? কি ডেটা দিয়ে ইউজ করছো না নাকি ওয়াইফাই দিয়ে?
ওয়াইফাই। ডেটা নিয়ে রাখার চেষ্টা করবা, যেদিন যেদিন ক্লাস থাকে সেদিন সেদিন, ঠিক আছে? তাহলে এরকম সমস্যা আর হবে না। আচ্ছা শাকিল, তুমি বলো তো এবারে, এই যে কি হচ্ছে উদ্ধার চিহ্ন কিভাবে করবে? মা বলেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে। এখানে মা বলেনের পরে উদ্ধার চিহ্ন এবং মানুষের মতো মানুষ হওয়ার পরে মানে শেষে যায় একটা উদ্ধার চিহ্ন হবে। একটু ভুল আছে, মা বলেন পরে একটা কমা। কমা। হ্যাঁ, ও হ্যাঁ, এখানে হ্যাঁ হ্যাঁ। দেখো শিক্ষক বলেনের পর একটা কমা, তো মা বলেনের পর একটা কমা, তারপরে যখন বাক্যটা শুরু করবে যে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে, বড় হয়ে এর আগে উদ্ধার চিহ্ন শুরু হবে, মানুষের মতো মানুষ হতে হবে পরে একটা দাড়ি দিয়ে তারপরে উদ্ধার চিহ্ন শেষ করবে। অবশ্যই খেয়াল করো, মা বলেনের পর একটা কমা, তারপর উদ্ধার চিহ্ন শুরু, তারপর বাক্যের শেষে দাড়ি দিয়ে তারপরে উদ্ধার চিহ্ন শেষ, ঠিক আছে? আচ্ছা ওকে, সবাই বুঝতে পেরেছি? ইন্দ্রনীল, তুমি একটা বাক্য বলতে পারবে? ম্যাম ভাবতেছি। আচ্ছা ভাবো। নাজিয়া, তুমি বলতে পারবে একটা বাক্য উদ্ধার চিহ্ন দিয়ে? সে বলল, সে বলল এখানে কমা, তুই বইটা যদি আরো ভালো করে পড়স তাহলে তুই কাজী নজরুল ইসলামের সম্পর্কে অনেক অনেক ভালো তথ্য পাবি। আহ সে সে বলল, সে বলল তুই বইটা যদি আরো ভালো করে পড়স, তুই এখানে মানে উদার চিহ্ন শুরু হবে আর অনেক কিছু তথ্য পাবি ওখানে, দাড়ি দিয়ে উদার চিহ্ন শেষ হবে। হ্যাঁ, গুড, এই তো পারছো। গুড। এবার বলো হচ্ছে নাজিয়া, তুমি এবার একটা বলো। আমরা তো একটু পড়লাম না, সবাই তখন বুঝি না। এবারে তোমরা খাতায় একটা জিনিস লিখবে, ইন্দ্রনীল, শাহরিয়ার, শাকিল এবং হচ্ছে নাজিহা। খাতায় একটা জিনিস লিখবে এবং তারপরে আমি জিজ্ঞেস করব, একটা অনুচ্ছেদ, ছোট্ট একটা অনুচ্ছেদ লিখবে, তারপর আমি জিজ্ঞেস করবো এখানে কোথায় কি বসিয়েছো, ঠিক আছে? আচ্ছা ম্যাম বলেন। সবাই খাতা কলম রেডি করেছো? আমি করেছি ম্যাম। ইন্দ্রনীল, হ্যাঁ ম্যাম। নাজিহা। জি ম্যাম। আচ্ছা, এবার তোমরা লেখো, বনের কারো মনে শান্তি নেই। লিখছো? বনে লিখো, হ্যাঁ ম্যাম। সবাই লিখো। ম্যাম আবার বলেন। বনের কারো মনে শান্তি নেই। ম্যাম বলেন নাকি মনে? বনের বনের মানে একটা জঙ্গল বা বন আর কি। বনের কারো মনে শান্তি নেই, কিন্তু এভাবে কি দিন যায়? লিখেছো? লিখতেছি ম্যাম। দ্রুত। ম্যাম এটা কি ক্লাস ফাইভের হাতি আর শিয়ালের গল্প? মানে সরি, হাতি আর শিয়ালের গল্প ঠিকই তো আছে। হ্যাঁ, এভাবে হতে কি? পারে। আমি দিচ্ছি, তোমরা বিরাম বিরাম চিহ্ন বসাবে। কিন্তু এভাবে কি? দিন যায়। লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার লেখো, এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। সিংহের গুহায় লিখেছো, তারপরে এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। এর একটা বিহিত নাকি বললেন? বিহিত, হ্যাঁ বিহিত মানে হচ্ছে একটা সমাধান আর কি। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। সবার মুখে এই কথা। এক কথা। নাজিয়া লিখছো? সুনীল লিখছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, মিস আরো একবার বলি, বনের কারো মনে শান্তি নেই, কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। এবার তোমাদের সবার কি লেখা শেষ হয়েছে? হ্যাঁ ম্যাম। কোথায় আসছো? লেখা এক শেষ কথা পর্যন্ত। কোথায়? সবার এক, সবার মুখে এক কথা। নাজিয়া লিখেছো? জি ম্যাম। জোরে কথা বলো নাজিহা। জি ম্যাম। শেষ হয়েছে লেখা? হ্যাঁ। আচ্ছা, ইন্দ্রনীল, তোমার শেষ হয়েছে? হ্যাঁ ম্যাম।
ঠিক আছে, এবার তোমরা এই অনুচ্ছেদের মধ্যে বিরাম চিহ্ন বসাবে, মানে জ্যোতি চিহ্ন বসাবে, কোথায় দাড়ি হবে কোথায় কমা হবে এটা বসাও, তারপর আমি একটু পরে জিজ্ঞেস করব। বাকিদের কি অবস্থা, শেষ হয়েছে? নাজিহা, জি ম্যাম। ইন্দ্রনীল, ইন্দ্রনীল শেষ করছো? ম্যাম আর 2 মিনিট। এত টাইম লাগার কথা না, এটা খুবই সহজ। শেষ হয়েছে, শেষ হয়েছে তোমাদের? জি ঠিক আছে, এবার নাজিহা তুমি বলো তো কোথায় কি বসিয়েছো বিরাম চিহ্ন? ম্যাম আমাকে বনের আর 1 মিনিট কারণে সময় দেন, শান্তি নেই, লাস্টেরটা একটু কিন্তু লিখে নিচ্ছি। এভাবে কি দিন যায়? আচ্ছা নাজিয়া দাঁড়াও, নাজিয়া নাজিয়া একটু অপেক্ষা করো, ইন্দ্রনীল শেষ করুক তারপরে। এক সন্ধ্যায়, এরপর একটি কমা, বনের সব প্রাণী এসে জড়ালো সিংহের গুহায়। সিংহের গুহায়, এরপর একটা দাড়ি, এর একটা বিহিত চাই, কমা, সবার মুখে এক কথা। দাড়ি, সবার মুখে এক কথা। আর তুমি আবার একটু বলো তো শুরু থেকে। বনের কারো মনে শান্তি নেই, কিন্তু এভাবে কি দিন যায়? দিন যায়, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিছি, এক সন্ধ্যায়, এরপর একটা কমা, তো বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এরপর একটা দাড়ি, এর একটা বিহিত চাই, এরপরে একটা কমা, সবার মুখে এক কথা, এরপর একটা দাড়ি। আচ্ছা, ম্যাম আমি লিখেছি, ইন্দ্রনীল কি লিখেছো বলো তো? বনের কারো মনে শান্তি নেই দাঁড়ি, কিন্তু এভাবে কি দিন যায়, প্রশ্নবোধক চিহ্ন, এই এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। দাড়ি, এর হুম, একটু বিহিত চাই, কমা, সবার মুখে এক কথায় দাড়ি। আচ্ছা, ম্যাম আমি বলবো, হ্যাঁ এবার তুমি বলো তো শাকিল। বনের কারো মনে শান্তি নেই দাড়ি, কিন্তু এভাবে কি দিন যায়? প্রশ্নবোধক চিহ্ন, এক সন্ধ্যায় কমা, বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। দাড়ি, এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। দাড়ি। আচ্ছা, তোমরা যে নাজিয়া নফা আর হচ্ছে শাকিল, তোমরা যে বলছো এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো, এখানে কিন্তু সন্ধ্যার পরে কোনো কমা হবে না। এখানে এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলোর পরে দাঁড়ি হবে, সিংহের এক প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়, তারপর দাঁড়ি, তারপর এর একটা বিহিত চায়ের পর একটা কমা, তারপরে সবার মুখে এক কথার পর একটা দাঁড়ি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা কি করবে, আমরা দাড়ি। একটা আমরা হচ্ছে একটা বিরাম চিহ্নের একটা জিনিস লিখলাম। তোমরা তো বাক্য পড়েছো তাই না? আচ্ছা, বিরাম চিহ্ন কি সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে? পারবা এখন জি বিরাম চিহ্ন ম্যাম। দিলে? জি ম্যাম। ম্যাম বিরাম চিহ্ন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা, আরেকটা লেখো বিরাম চিহ্ন। সবাই খাতা কলম নিয়েছো? জি ম্যাম। জি ম্যাম বলেন। আচ্ছা, শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়, লেখো। ম্যাম তা কিন্তুর পরে কি? তা কিন্তু নয়। ম্যাম তারপর? আচ্ছা, তারপর হচ্ছে এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, লিখেছো? এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে। হ্যাঁ ম্যাম তারপরে? তারপরে বাসা করে গাছের ডালে। বাসা করে গাছের ডালে? হ্যাঁ, নাজিয়া লিখছো না? নাজিয়া লিখছো না? জি ম্যাম। ইন্দ্রনীল লিখছো? ম্যাম গাছ, বাসা করে গাছের কি? বাসা করে গাছের ডালে। আচ্ছা, তারপরে লেখো মানুষের পক্ষে যা ক্ষতিকর, মানুষের পক্ষে যা ক্ষতিকর। ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায়। ম্যাম সেসব কি? সেই সব আবর্জনা শকুন খায়, খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। ম্যাম মানুষের পক্ষে যা ক্ষতিকর, তারপর কি বলছে? মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায়।
ম্যাম পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। হ্যাঁ, লিখেছো সবাই? শেষ হয়েছে? হ্যাঁ ম্যাম, তারপর? আচ্ছা, এটা শেষ। আমি অনেক ছোট ছোট অনুচ্ছেদই দিচ্ছি তোমাদেরকে। এবার এটার মধ্যে বিরাম চিহ্ন বসাও, তারপর আমি একে একে আবারও জিজ্ঞেস করব। এটাও ক্লাস 5 এর একটা গল্প ম্যাম। ঠিক আছে, লেখো, সমস্যা। লিখেছো? আর একটু ম্যাম। আচ্ছা, সবার কি হয়েছে? নাজিহা, ইন্দ্রনীল? জি ম্যাম। ইন্দ্রনীল তোমার? ইন্দ্রনীল তোমার হয়েছে? আচ্ছা, নাজিহা তুমি বলো তো কিভাবে বিরাম চিহ্ন বসিয়েছো? শকুন দেখতে যে খুব সুন্দর পাখি, এরপর একটা কমা, তা কিন্তু নয়, এরপর একটা দাড়ি, এরা উড়ে বেড়ায় আকাশের অনেক, এরপরে একটা দাড়ি বাসা করে গাছের ডালে, এরপরে একটা দাড়ি মানুষের পক্ষে যা ক্ষতিকর, একটা কমা, সেই সব আবর্জনা শকুন খায়, একটা দাড়ি, এরপরে শকুন পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, এরপর একটা দাড়ি। আচ্ছা, সবটাই ঠিকঠাক আছে। একটু ভুল আছে শেষের দিকে, বলবো পরে। এবার শাকিল তুমি বলো তো কিভাবে লিখেছো? শকুন দেখতে খুব সুন্দর প্রাণী, তা কিন্তু নয়, দাড়ি। পাখি, এরা পাখি। পাখি, ও সরি, উল্টা লিখছি। আচ্ছা, পাখি, পাখির পরে? এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, দাড়ি। বাসা করে গাছের ডালে, দাড়ি। মানুষের পক্ষে যা ক্ষতিকর, কমা, সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, দাড়ি। আচ্ছা, ইন্দ্রনীল তুমি লিখেছো? ইন্দ্রনীল তুমি কি ক্লাসে আছো নাকি কি ঘুমাই গেছো নাকি ক্লাসে, বুঝলাম না। আচ্ছা শুনো, এখানে একটু কি জানি, নাজিহার একটুখানি ভুল হয়েছিল মনে হয়। শেষের দিকে বললে যে সেই সব আবর্জনা শকুন খায়, খায়ের পরে একটা দাড়ি, তারপরে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। এখানে একটু ভুল হয়েছে, যে সেই সব আবর্জনা শকুন খায়, এখানে কোনো দাড়ি হবে না, যেহেতু এখানে এবং আছে। আমি কিন্তু বলেছিলাম যে এবং এর আগে পরে, এবং ও এগুলোর আগে পরে দাড়ি হবে না, কমাও হবে না, ঠিক আছে? তো সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, পুরো সেন্টেন্সটা শেষ হওয়ার পরে একটা দাড়ি হবে, ঠিক আছে নাজিয়া? ম্যাম আমি নাজিয়া এবং বুঝতে লিখি পারছো? নাই। এবং লিখোনি? এবং বলেছিলাম। তাহলে আর হচ্ছে সারিয়া, শাকিল তোমার তুমি মনে হয় প্রথম দিকে একটা জিনিস স্কিপ করেছো। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি, এখানে কিন্তু একটা কমা হবে। আমি প্রথমে দিয়েছিলাম, তারপর মনে কি জানি হলো, কাটে দিলাম, আর বলি নাই তাই জন্য। আচ্ছা, এরকম করা যাবে না, কিন্তু লিখতে হবে, ঠিক আছে? শকুন দেখতে যে খুব সুন্দর পাখি, তারপর একটা কমা, তা কিন্তু নয়, একটা দাড়ি। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের উপরের পর একটা দাড়ি, বাসা করে গাছের ডালে, একটা দাড়ি। মানুষের পক্ষে যা ক্ষতিকর, একটা কমা, সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, একটা দাড়ি। আচ্ছা, তো আমরা পড়লাম হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন থেকে প্রশ্ন আসতে পারা যাবে তো? ইনশাল্লাহ ম্যাম, পারবো। ইনশাআল্লাহ পারা যাবে, তাই না? হ্যাঁ আচ্ছা, ম্যাম। এবার আমরা একটুখানি বাক্যের দিকে যাই, ঠিক আছে? ম্যাম আমি আচ্ছা। লিখছি। তুমি ঘুম থেকে উঠছো? সকাল 8:14 ম্যাম ঘুমাচ্ছি না, কিন্তু মানে মোবাইলটা একটু ডিস্টার্ব মারতেছিল, তাই ম্যাম একটু একটু। মানে এত এখানে এত আমার সমস্যা নিয়ে কেমনে পড়াশোনা দিচ্ছে তো, করবো? আমার ফুফুমার বলো কল তাহলে কি? দিচ্ছ তো, ওইটা কাটা যায়, ওটা আমি বেশি কল দিচ্ছে তো, এটার জন্য ম্যাম আমি কাটতে যাই, ওখানে মানে একটু হ্যাঁ, মোবাইলটা বন্ধ যাচ্ছিল গা। আচ্ছা, ঠিক আছে। একটু বুঝাতে তুমি চান। এবার বলো কি? আচ্ছা, বলো তাহলে এবার। শকুন দেখতে যে একটা পাখি, তা কিন্তু নয়, দাড়ি। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, দাড়ি। বাসা করে গাছের ডালে, দাড়ি। মানুষ পক্ষে যা ক্ষতিকর, মানুষের কমা, পক্ষে? মানুষের পক্ষে, আচ্ছা, না আমি এটা একটু ভুলে গেছি। মানুষের পক্ষে যা ক্ষতিকর, কমা, সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, দাড়ি। আচ্ছা, ঠিকই আছে, কিন্তু তুমি সবটা হয়েছে তোমার ঠিক কথা, কিন্তু সবাই বলার পরে তুমি লিখছো। এর সামনে থেকে সবাই লেখার পর সবার আগে তোমাকে ধরবো, ঠিক আছে?
না ম্যাম, আমি কল দিচ্ছ তো ওটা কাটতে যায় ম্যাম, মানে সমস্যা পড়ে গেছে ওখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার তো অনেক সমস্যা, আপনি তো অনেক মহাব্যস্ত মানুষ, সমস্যা নাই। কথা হচ্ছে যে নেক্সট টাইম যখন আমি টাস্ক দিব তখন সবার আগে আমি আপনাকেই জিজ্ঞেস করব, ঠিক আছে? এবার দেখেন, এবার হচ্ছে বাক্য, আমরা তো বাক্যগুলো পড়ছিলাম না? বিবৃতিবাচক বাক্যটা, প্রশ্নবাচক বাক্য, হ্যাঁ ম্যাম। অনুকাবাচক বাক্য, আর হচ্ছে আবেগবাচক বাক্য। বাক্য থেকেও কিন্তু প্রশ্ন হ্যাঁ থাকবে, যতি ম্যাম। চিহ্ন থেকেও প্রশ্ন থাকবে, ঠিক আছে? বাক্যটা একটু জি বলি। ম্যাম। সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন। এখানে হচ্ছে সাধারণভাবে যদি কোনো একটা বাক্য, কোনো কিছু বিবরণ প্রকাশ পায়, একটা পরিপূর্ণ বাক্য হয়, সেক্ষেত্রে এটা হবে বিবৃতিবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্য হচ্ছে কারো কাছ থেকে কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয়, বাক্য বলা হয় বা লেখা হয়, সেগুলোকে প্রশ্নবাচক বলে। যেমন একটু আমরা একটু আগে বিরাম চিহ্ন দিয়ে দেখেছি অনেকগুলো প্রশ্নবাচক শব্দ বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক হয়। যেমন আমি তোমাদেরকে হচ্ছে আদেশ দিচ্ছি, তোমরা সবাই এখন আমাকে একটা অনুচ্ছেদ, বাক্য, বিভিন্ন ধরনের বাক্য লিখে দেখাও, বা বিভিন্ন ধরনের বাক্য লিখে আমাকে দেখাও। এই যে আমি তোমাদেরকে একটা অর্ডার দিলাম বা আদেশ দিলাম, এটাই কিন্তু হচ্ছে একটা অনুজ্ঞাবাচক বাক্য। নির্দেশ দিলাম, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে নিষেধ করলাম যে ইন্দ্রনীলকে বললাম যে, বা তোমাদের সবাইকে বললাম যে তোমরা কিছুক্ষণ পরপর ক্লাস থেকে লিভ নিবে না। এটা আমি কি করলাম? এটা আমি নিষেধ করলাম। এটা হচ্ছে এক ধরনের একটা অনুজ্ঞাবাচক বাক্য, ঠিক আছে? তারপর আমরা প্রার্থনা করলাম, যেমন সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি না যে হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ভালো রেখো, বা বললাম যে হে আল্লাহ তুমি আমার পরীক্ষার ফলাফলটা যাতে ভালো হয় তুমি দেখো, এরকম ভাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি না? এরকম প্রার্থনা সূচক যে ব্যাপারগুলো, এগুলোকে আমরা বলবো কি? অনুজ্ঞাবাচক বাক্য, ঠিক আছে? তারপর হচ্ছে আবেগবাচক বাক্য, কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয়, মানে ওই যে বিস্ময়সূচক মতো আর কি, বিস্ময়সূচক বিরাম চিহ্নে পড়লাম না, ওই রকম কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে বাক্যটা তৈরি হয়, সেটাকে আবেগবাচক বাক্য বলে। যেমন দারুণ, তুমি সময় মতো আসতে পেরেছো। সবাই বুঝতে পারছো? এবার আমাকে একটা একটা করে বাক্য বলো, বিবৃতিবাচক বাক্য বলো তো একটা, সবাই। নাজিহা বলো আগে। উম, বিবৃতিবাচক বাক্য হচ্ছে আমি একজন ছাত্রী। আচ্ছা, ওকে। ইন্দ্রনীল বলো। ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী নারী দেখুক, তোমরা মোরালে সায়া নিস্তার নেই, তোমার মোরাল নিস্তার নেই। আচ্ছা, ইটস ওকে, তুমি হচ্ছে ঠান্ডা হও ইন্দ্রনীল। আহ এত মেজাজ খারাপ করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ বলো। আমি কালকে ঘুরতে যাব। আচ্ছা, ঠিক আছে। হুম, তারপর প্রশ্নবাচক বাক্য বলো তো একটা। আমি বলবো ম্যাম। হ্যাঁ বলো। আমি আমার বড় ভাইকে প্রশ্ন করলাম এই মাছটার নাম কি। জোরে বলো, শুনতে পাচ্ছি না। আমি আমার বড় ভাইকে প্রশ্ন করলাম যে এই মাছটার নাম কি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আহ শাকিল, তুমি একটা বলো তো প্রশ্নবোধক বাক্য। ম্যাম আমি তো বললাম প্রশ্নবাচক বাক্য। তাহলে বাকি নাজিয়া বলো। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। এটা একটা প্রশ্নবাচক বাক্য। ইন্দ্রনীল, তুমি একটা বলো তো প্রশ্নবাচক বাক্য। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তুমি একটা একটা প্রশ্নবাচক বাক্য বলো না ম্যামকে, শুনি। সহজ তো। তুই কি আজকে স্কুলে আসবি? আচ্ছা, এই তো হয়ে গেছে প্রশ্নবাচক বাক্য, ঠিক আছে না? তারপরে অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্যটা কি আমরা জানি, যে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা এরকম বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহার করা হয়। অনুজ্ঞাবাচক একটা বাক্য বলো তো নাজিহা। আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? বলা যায়, এটা এক ধরনের একটা অনুরোধ। এটার পরে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা একই সাথে
প্রশ্নবাচক, এটা একই সাথে তো অনুজ্ঞাবাচক বাক্য, আবার কিন্তু একটা প্রশ্নবাচক বাক্য, কারণ এটা তুমি প্রশ্ন করছো। তারপরে হচ্ছে আবেগবাচক, তাই না? আবেগবাচক বাক্যটা কিরকম? কোনো কিছু দেখে বা শুনে যখন অবাক হয়, অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি করে সেটা কি হচ্ছে আবেগবাচক বাক্য বলা হয়, তাই না? তাহলে আবেগবাচক একটা বাক্য বলো তো শাকিল তুমি। দারুণ, তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো। এখানে কোথায় কি চিহ্ন হবে সেটাও একটু বলে দাও, বিরাম চিহ্নের ব্যাপারটা একটু বলে দাও। উম, দারুণের পর বিস্ময় চিহ্ন বসবে, তারপর তুমি ফার্স্ট হয়েছো, এরপর দাড়ি বসবে। হ্যাঁ, গুড। ইন্দ্রনীল তুমি কি একটা বলবে? রে, এখানে কি হয়েছে? এখানে এত ভিড় কেন? উম এটা কি ধরনের বাক্য হলো? হয়তো একটা প্রশ্নবাচক বাক্য হয়ে গেল না? আবেগবাচক বাক্য তো আসতো না এখানে। আচ্ছা, আবেগ হলে, বন্ধু দয়া করে তোর বইটা দে না। এটাও আবেগবাচক না। আবেগবাচক মানে হচ্ছে কোনো কিছু দেখে অবাক। তুমি যেটা বলেছো এটা অনুজ্ঞাবাচক, ঠিক আছে? এই যে অনুরোধ করছো না, বন্ধু দয়া করে তোর বইটা দে না, এই যে অনুরোধ করলে না, তুমি দেখো বইয়ে দেখবা, এই যে মিস যে পেজ খুলে রেখেছি এই পেজে কিন্তু দেখতে পাবে যে এখানে বলা আছে যে এরকম যখন আদেশ নিষেধ অনুরোধ করা হয় তখন এটাকে বলা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। এই যে তুমি অনুরোধ করলে যে বন্ধু আমাকে বইটা দে না, এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য, ঠিক আছে? আর আবেগবাচক মানে হচ্ছে এই যে দারুণ, সুন্দর হয়েছে, আহ কি সুন্দর, ইস পায়ে ব্যথা পেয়েছি, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, এই ধরনের জিনিসগুলো, এগুলাকে বলে হচ্ছে আবেগবাচক বাক্য, ঠিক আছে? তারপরে দেখো, আচ্ছা ঠিক আছে, তো আমরা বাক্যগুলো জানলাম। এবারে এবার বাক্য থেকে তোমাদের প্রশ্ন হবে, তাই না? ছোট্ট একটু টাস্ক দিই মিস, বলো তো বিকেল 4:30টায় সবার সবার মাঠে আসার কথা, এটা কি ধরনের বাক্য বলো তো? হ্যাঁ, কে বললে বিবৃতিবাচক? আমি শাকিল। আচ্ছা, নাজিয়া এটা কি ধরনের বাক্য? নাজিহা, ম্যাম কোনটা? ওই যে বললাম কোনটা ম্যাম? বিকেল 4:30টায় সবার মাঠে আসার কথা, কি ধরনের বাক্য? আহ কথা বিবৃতি হুম, বাচক। হ্যাঁ, যেহেতু এখানে একটা বিবরণ প্রকাশ পেয়েছে তাই এটা একটা বিবৃতিবাচক বাক্য। তারপর আরেকটা বাক্য দেখো, যখন আমরা বলি যে কিরে, কিরে, ধর আমরা বললাম যে কিরে ইমন বা কিরে ইন্দ্রনীল, আমরা ইন্দ্রনীলকে প্রশ্ন করলাম কিরে ইন্দ্রনীল, ওই বাড়িতে গুপ্তধর আছে নাকি? এই যেখানে বললে যে কিরে ইন্দ্রনীল, এটার পরে কিন্তু একটা কমা হবে। এবং এই যে এখানে পুরোটা ব্যাপারে একটা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিছু কিছু বাক্যের মধ্যে এরকম থাকতে পারে যে বাক্যের শুরুতে উদ্ধার চিহ্ন শুরু হয়ে যাবে, তাই না? তো কিরে ইমন, এখানে একটা উদ্ধার চিহ্ন শুরু হবে, কিরে ইমনের পর একটা কমা হবে। এই বাড়িতে গুপ্তধর আছে নাকি, এখানে একটা প্রশ্নবোধক হয়ে তারপর হচ্ছে উদ্ধার চিহ্ন শেষ হবে। এটা একই সাথে প্রশ্নবাচক একটা বাক্য এবং এখানে কিন্তু উদ্ধার চিহ্নের ব্যবহার হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবে। তারপরে দেখো আরেকটা কথা বললাম, তখন আমরা কি উত্তর দেব, এটা কি ধরনের প্রশ্ন? একটা প্রশ্ন করা হলো যে তখন আমরা কি উত্তর দেব, এটা কি ধরনের বাক্য বলো তো? প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্য, ঠিক আছে। তো এখন ঠিক আছে, তারপরে হচ্ছে আবেগবাচক বাক্য। ধরো বললাম যে আহ অনুজ্ঞাবাচক বাক্য একটা আগে বলি, যে ধরো বললাম যে এখানে আর না এসো না, যাও, চলে যাও। এখানে আমরা বললাম যে এখানে আর এসো না, যাও চলে যাও। এই যে আমরা একটা মানে একটু অনুরোধ করলাম যে এখানে আর এসো না, যাও চলে যাও, এটা কি ধরনের বাক্য হবে? অনুজ্ঞাবাচক বাক্য হবে। ইন্দ্রনীল এই ক্লাস, না, এরকম নির্বাচন অপশন নেই। আচ্ছা তুমি একটা কাজ করে দাও। ইন্দ্রনীল, ম্যাম, ইন্দ্রনীল কি ক্লাসে আছো? আমার ম্যাম যেটা বলছেন এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। হ্যাঁ, যেটা বলেছি সেটা অনুজ্ঞাবাচক বাক্য, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ধরো আবেগবাচক বাক্য যদি আমরা দেখি তাহলে ধরো এরকম লিখলাম, যদি আমাদের সঙ্গে ওদের দেখা হয়ে যায়, এই যে একটা আবেগ প্রকাশিত হলো, এইরকম একটা ব্যাপার যে যদি আমাদের সঙ্গে ওদের দেখা হয়ে যায়, এখানে কিন্তু বাক্যটা শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে এবং এটা হচ্ছে একটা আবেগবাচক বাক্য। আবেগবাচক বাক্যগুলোতে কিন্তু আশ্চর্যবোধক চিহ্ন হয়, এই জিনিসটা লিখে রাখো, নোট করে রাখো। আবেগবাচক বাক্যগুলোতে কিন্তু
কি ব্যবহৃত হয়? আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হয়। তারপর দেখো, তাই নাকি, আমি তো জানি না, এই যে তাই নাকি বললো, এটা পরে কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে। তারপর আমি তো জানি না, পরে একটা দাড়ি হবে, ঠিক আছে না? এইরকম ভাবে আর কি বাক্যগুলো হয়ে থাকে। সবাই, আচ্ছা, কে যেন চলে গেল আবার, এখন জয়েন হলো, কে এটা? কে জয়েন হলে? কে? নাজিয়া হতে পারে ম্যাম, ওর তো অ্যাকাউন্ট হাজার হাজার অ্যাকাউন্ট। এর সাথে কি নাজিয়া? নাজিয়া তুমি? জি Because ম্যাম, you are hacker. বললাম না ম্যাম, ওর হাজার হাজার অ্যাকাউন্ট, একজন আরেকটা মোবাইল থেকে ঢুকছে। ও, তুমি আমার আরেকটা আইডি থেকে আসছো? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। মোবাইলে আরেকটা ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ইটস ওকে ইটস ওকে, Hacker. আমরা বুঝে নিয়েছি, সমস্যা নেই। তারপরে ইন্দ্রনীল, তোমার মেজাজ ভালো হয়েছে? ঠিক হয়েছে মেজাজ? আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানে শেষ করে দিব, ঠিক আছে? আমরা তো মোটামুটি বুঝলাম না কি কি থেকে প্রশ্ন আসবে। জি ম্যাম। তোমাদের কিন্তু প্রশ্নগুলো বিরাম চিহ্ন, তারপরে হচ্ছে কি বলি, বাক্য, এই জিনিসগুলো কিন্তু অনুচ্ছেদ আকারে আসবে, ঠিক আছে? তোমাদের বা এরকম হইতে পারে যে তোমাদেরকে বাক্য লিখতে হতে পারে, যে একটি বিবৃতিবাচক বাক্য লিখো, একটি প্রশ্নবাচক বাক্য লিখো, এরকম ভাবে তোমরা কিন্তু খাতায় লিখবে। প্রশ্ন আমি করে দিব, প্রশ্ন তোমাদেরকে স্যার পৌঁছে দিবেন, এবং উত্তরগুলি তোমরা অবশ্যই কিন্তু খাতায় লিখবে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। Ma'am. ঠিক আছে, উত্তর খাতায় লিখবে, প্রশ্ন ফোন থেকে নিবে, নিয়ে উত্তরগুলো খাতায় লিখবে, ঠিক আছে? টাইম দেয়া থাকবে, সেই টাইমের মধ্যে অবশ্যই শেষ করবে। বেশি টাইম নেবে না, কপি করার কোনো চিন্তা করবে না, কপি করলে অবশ্যই আমি ধরে ফেলবো, আমি চোর ধরতে পারি ভালো। যদি কেউ কপি করো কোথাও থেকে, আমি কিন্তু খাতা দেখে বুঝে যাব যে কে আসলে গুগল থেকে বা এখান থেকে কপি করে লিখেছে, ঠিক আছে? বুঝে যাবো। সো কপি করার ট্রাই করবে না, যা পারো যেভাবে পারো ওইটুকুই লিখবে। পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবে, পরীক্ষায় ভয় পাওয়ার কিছু নাই, 50 মার্কের কোশ্চেন হবে, কোনো এমসিকিউ থাকবে না, এবং হচ্ছে রিটেন কোশ্চেন হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি, তারপর আর কোনো প্রশ্ন আছে? পরীক্ষা কখন? পরীক্ষা কখন স্যার জানিয়ে দিবে, কখন কি সবকিছু স্যার জানিয়ে দিবে তোমাদেরকে, ঠিক আছে? আর আমার প্রশ্ন সম্পর্কে কোনো কোশ্চেন আছে তোমাদের, যে ম্যাম বুঝতে পারছি না, কোথা থেকে প্রশ্ন হবে বা কি? না ম্যাম। হুম, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস তাহলে এখানে শেষ